তাহলে এরপর আমাদের আলোচনার খুবই ইম্পর্টেন্ট একটা টপিক সংশোধনী জাবেদা বা সংশোধনী দাখিলা। তাহলে মনে রাখবা এই যে সংশোধনী জাবেদা বা সংশোধনী দাখিলা আমরা করব, এইটাও যদি আমরা বেসিক আকারে বলি, আমি এইটার আগে তোমাদের কাছে আচ্ছা একটু বুলেট বেসিকটা ক্লিয়ার করে নেই, তারপর আমরা ওইখানে যাব। তাহলে দেখো ভুলের শ্রেণীবিন্যাস গুলো আমরা যখন ছক আকারে দেখতে পাচ্ছি, তাহলে আমরা কি দেখতে পাবো, হিসাবের ভুলগুলোকে আমরা দুই ভাগে প্রথমত ভাগ করছি। একটা হচ্ছে আমাদের কাছে করণিক ভুল, একটা হচ্ছে আমাদের কাছে করণিক ভুল, আর একটা হচ্ছে নীতিগত ভুল। এখন বুঝার বিষয় স্যার করণিক ভুল কোনটা, নীতিগত ভুল কোনটা। প্রথমত আমরা যে ভুলগুলা হয় এটাকে যদি দুই ভাগে বিভক্ত করি, মনে রাখবা হিসাবরক্ষকের অসাবধানতার কারণে তার কার্যের সাহায্যে বা তার কার্যের মাধ্যমে যে ভুল সংঘটিত হয় সেটাকে আমরা বলি করণিক ভুল। তাহলে এখানে নোটের বিষয় যে হিসাবরক্ষকের কার্যের মাধ্যমে ভুলটা হয়েছে, তার মানে বলতে পারি হিসাবরক্ষকের কার্যের মাধ্যমে যে ভুল হয় সেটা করণিক ভুল। আরেকবার বলতে পারি হিসাবরক্ষকের অসাবধানতার কারণে যে ভুলের উদ্ভব ঘটে সেই ভুলটাকে আমরা বলি করণিক ভুল। এরপরে যদি আমরা খেয়াল করি নীতিগত কোনটা, নীতিগতটা হচ্ছে সাধারণত কোন প্রতিষ্ঠান যদি মূলধন জাতীয় কোনো হিসাবকে মুনাফা জাতীয় হিসাবে লিপিবদ্ধ করে বা মুনাফা জাতীয়কে মূলধন জাতীয় হিসাবে লিপিবদ্ধ করে, তাহলে ওইটাকে আমরা কি বলতে পারি, নীতিগত ভুল বলতে পারি। আমরা জানি ইতিমধ্যে হয়তোবা তোমরা এই জিনিসগুলো ক্লিয়ার। তাহলে এখন আমাদের একটু বুঝার বিষয় স্যার করণিক ভুলটা, এরপর আমরা আবার খেয়াল করে দেখবো এক পক্ষের ভুল দুই পক্ষের ভুল, এটা সবচেয়ে বেশি বুঝার বিষয়। নট অনলি করণিক ভুল, সকল ক্ষেত্রে আমরা মনে রাখবো সংশোধনী দাখিলার জন্য আমাদের সবচেয়ে বেশি স্যার যে জিনিসটা সাপোর্ট দিবে এটা হচ্ছে যে ভুলটা সংঘটিত হয়েছে এটাকে এক পক্ষের ভুল না দুই পক্ষের ভুল, আমরা এটা বোঝার চেষ্টা করব। মনে রাখবা এক পক্ষের ভুল কোনগুলো, যে ভুলটা হিসাব শুধুমাত্র একটা পক্ষকে প্রভাবিত করে সেটাকে আমরা বলতে পারবো এক পক্ষের ভুল বা একতরফা ভুল। আর যে ভুলটা মূলত আমাদের হিসাবে ন্যূনতম দুই বা ততোধিক পক্ষকে প্রভাবিত করে তাহলে এটাকে আমরা বলবো দ্বিপাক্ষিক ভুল বা দুতরফা ভুল, মানে দুই পক্ষের ভুল বা দুতরফা ভুল। তাইলে আমাদের এই যে এক পক্ষের ভুল দুই পক্ষের ভুল কিভাবে ফাইন্ড আউট করব, যে ভুলটা মনে রাখো শুধুমাত্র হিসাবের একটা পক্ষকে প্রভাবিত করে তাহলে এটাকে আমরা বলবো একতরফা ভুল বা একপাক্ষিক ভুল। যেমন একটা এক্সাম্পল যদি দেই, ধরো আমরা যদি বলি বেতন প্রদান করা হয়েছে ৬০০০ টাকা, যা বেতন হিসাবে ১০,০০০ টাকা ক্রেডিট করা হয়েছে বা ডেবিট করা হয়েছে যে কোনো একটা, তাহলে আমরা এই যে বেতন প্রদান করে অনলি বেতন হিসাবে আমি ডেবিট বা ক্রেডিট করলাম, টাকা হয়তো বা একটা জায়গায় আরেকটা লিখলাম, তাহলে এই যে ভুলটা হলো আমরা দেখো অনলি বেতন হিসাবটাকে কিন্তু ভুল করছি, নগদান হিসাবের কোনো সম্পৃক্ততা এখানে রাখছি না। বা আমরা যদি বলি ক্রয় হিসেবে যোগফল ৫০০০ টাকা কম লেখা হয়েছে বা বিক্রয় হিসাবে যোগফল ৫০০০ টাকা কম লেখা হয়েছে বা বেশি লেখা হয়েছে, তাহলে সিঙ্গেল ওই হিসাবটাতে ভুল করা হচ্ছে। তাহলে নির্দিষ্ট আমরা একটা হিসাবে ভুল করলে এটাকে আমরা বলি এক পক্ষের ভুল। আর যখন আমরা একাধিক পক্ষকে ভুল করব, আমরা ধরো যদি বলি যে যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় মজুরিতে লেখা হয়েছে, তাহলে বা আসবাবপত্র বিক্রয় করে বিক্রয় হিসেবে লেখা হয়েছে, তাহলে এই ধরনের যে ভুলগুলা পাই তখন আমরা এখানে পাচ্ছি কি দুইটা কানেক্ট করে ফেলতেছি, যে যন্ত্রপাতিকেও আমি ভুল করলাম আবার মজুরিকেও ভুল করলাম। বা আসবাবপত্র বিক্রয় করে বিক্রয়কে রেট করা হয়েছে, তাহলে আসবাবপত্র বিক্রয় করলে আসবাবপত্র লেখার কথা ছিল আমরা বিক্রয়কে লিখেছি, তাহলে এই জায়গাটা তো আমরা একটা ভুল তৈরি করেছি। তাহলে এরকম যদি দুইটা পক্ষতে চলে যায় ভুলটা তাহলে এটাকে আমরা বলতে পারবো এটা আমাদের দ্বিপাক্ষিক ভুল অথবা দুতরফা ভুল। আরেকটা জিনিস আমাদের মনে রাখবা, এই যে নীতিগত ভুল যেটা তৈরি হয় এটা ডেফিনেটলি দুই পক্ষের ভুল তৈরি করতে পারে, নীতিগত ভুল কখনো এক পক্ষের ভুল তৈরি করতে পারে না। কেননা খেয়াল করলে দেখবা আমরা একটু আগে কিন্তু নীতিগত ভুল মানে স্যার কি বলেছিলাম, যে মূলধন জাতীয় ব্যয়টা মুনাফা জাতীয়তে লিপিবদ্ধ করা বা যে কোনো মূলধন জাতীয় হিসাবকে মুনাফা জাতীয় হিসাবে লিপিবদ্ধ করা বা মুনাফা জাতীয়কে মূলধন জাতীয় লিপিবদ্ধ করা, তাহলে এই সমস্ত ভুলগুলোকে আমরা কি বলছি নীতিগত। তাহলে নীতিগত ভুল মানে কি বলছি, একটা মূলধন জাতীয় আর একটা মুনাফা জাতীয়, তাহলে আমরা দুই ধরনের হিসাবকে নিয়ে আসছি, যেহেতু দুই ধরনের হিসাব আনি সেখানে দুইটা পক্ষ মাস্ট বি কানেক্টেড, দুইটা পক্ষ মাস্ট বি কানেক্টেড হওয়ার কারণে আমরা এখানে বলছি স্যার এটা দুই পক্ষের ভুল। এখন আমরা যদি খেয়াল করি এক পক্ষের ভুল এবং দুই পক্ষের ভুল এগুলোর ক্ষেত্রে আমরা খেয়াল করে দেখব এক পক্ষের ভুলগুলা কেমন হয়। এক পক্ষের ভুলগুলা জেড টার্নের ক্ষেত্রে ভুল হয় বা যোগ বিয়োগে ভুল হয়, পোস্টিং এর ভুল হয় বা পৃষ্ঠা নাম্বারে ভুল হয়। এক পক্ষের ভুলগুলা সাধারণত এইভাবে গঠিত হয়। আর দুই পক্ষের ভুলগুলা কিভাবে গঠিত হয়, বাদ পড়ে যায়, যে দেখা যায় কোন একটা পরিপূর্ণ বাদ পড়ে গেছে বা বেদাখিলার ভুল, যেটাকে আমরা বলি যে কোন একটা হিসাব আমাদের আগের লেকচারগুলোতে ইতিমধ্যে যেগুলো আলোচনা করা হয়েছে
সো আমরা ডিটেইলসে আর যাচ্ছি না, যেহেতু আমাদের ক্লাস টাইমটা খুব বেশি না। সো আমরা ডিটেইলস গুলো আলোচনা করছি না, যেহেতু আমাদের আগের লেকচারগুলোতে ভুলের প্রকারভেদগুলো আলোচনা করা হয়েছে। তাই বেদাখিলার ভুল, পরিপূরক ভুল, ফলে সবাই এগুলো বুঝো। তাহলে এই ভুলগুলোকে আমরা বলতে পারি আমাদের কাছে কি দুতরফা ভুল। তাহলে মনে হয় এই এক পক্ষ ভুলের জন্য রেওয়ামিল সাধারণত মিলবে না, যেহেতু এক পক্ষের ভুলের জন্য একদিকে বেশি কম থাকে, তাহলে হয় ডেবিট বা ক্রেডিটে বেশি বা কম থাকবে। তাই এক পক্ষের ভুল হলে কখনোই রেওয়ামিল মিলবে না, আর দুপক্ষের ভুল গুলা রেওয়ামিল মিলে যায়। তোমাদের কাছে এটাও আসতে পারে নিচের কোন ভুলটির জন্য রেওয়ামিল মিলবে, নিচের কোন ভুলটির জন্য রেওয়ামিল মিলবে না। তাহলে দেখবা যদি এক পক্ষের জনিত কোনো ভুল হয় তাহলে বলবে এটা কারণে রেওয়ামিল আমাদের কি হবে না, মিলবে না। আর যদি দুই পক্ষের কোনো ভুল পাও, মানে বাদ পড়ার ভুল, বেদাখিলার ভুল, পরিপূরক ভুল বা মূলধনজাত মুনাফাজাত ভুল, যেটাকে আমরা নীতিগত ভুল বলছি, এগুলোর কারণে বলবো রেওয়ামিল মিলে যাবে। তো এখন আমরা যদি খেয়াল করি একটু জাবেদাটা বোঝার চেষ্টা করি। দেখো তাহলে আমরা যদি জাবেদাটা খেয়াল করি, দেখো তাহলে আমাদের জাবেদাটা যদি স্যার আমরা বোঝার চেষ্টা করি, তো আমরা যে কোনো একটা ভুল একটু এখানে লিখি। ধরো আমাদের কাছে বলা হলো বেতন, প্রথম যেটা বলতে চেয়েছিলাম আমি যে বেতন প্রধান ৳10,000 যা ভুলক্রমে দেখো আমরা যদি বলি বেতন প্রদান ৳1,000 যা ভুলক্রমে বেতন হিসাবে ক্রেডিট করা হয়েছে, তাহলে বেতন প্রদান আমাদের কাছে ৳10,000 যা ভুলক্রমে বেতন হিসাবে ক্রেডিট করা হয়েছে। তাহলে নরমালি খেয়াল করার বিষয়, বেতন প্রদান ৳10,000, তাহলে এখানে আমাদের বেতন প্রদান করেছি মানে বেতন ব্যয় তৈরি করে, তাহলে বেতন হওয়ার কথা ছিল স্যার কি ডেবিট, কিন্তু বেতনকে আমরা লিখে ফেলেছি ক্রেডিট। আমাদের আগের আলোচনা থেকে এটা আমরা ইতিমধ্যে ক্লিয়ার যে কোনো ডেবিট দিকের হিসাব যদি ক্রেডিট দিকে চলে যায় বা ক্রেডিট দিকের হিসাব যদি ডেবিট দিকে চলে আসে, মানে কোনো একটা হিসাব যদি ভুল পাশ বা অন্য পাশে চলে যায়, তাহলে তার টাকার পরিমাণ দ্বিগুণ হয়। যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, বেতন ছিল ডেবিটের, বেতনকে ভুলে করা হয়েছে ক্রেডিট। তাহলে সবার আগে যদি আমরা বলি স্যার এখানে পার্থক্য বা টাকার ইফেক্ট আসবে 10,000 এর দ্বিগুণ, তার মানে 20,000 টাকা। ইতিমধ্যে সবাই এটা ক্লিয়ার। এখন যদি আমরা জাবেদার খেয়াল করি, দেখো সবার আগে তোমরা যেটা ফাইন্ড আউট করবে এটা একতরফা ভুল না দুতরফা ভুল। ভুলটা যদি আমাদের একতরফা বা একপাক্ষিক ভুল হয়, তাহলে আমরা ডেফিনেটলি খেয়াল রাখবো যে একতরফা ভুলে মাস্ট বি আমার একটা পক্ষ অনিশ্চিত হিসাব তৈরি হবে। কি তৈরি হবে? অনিশ্চিত হিসাব তৈরি হবে। আরেকটা জিনিস একতরফা ভুলের জন্য মনে রাখবা যে একতরফা ভুল তুমি সংশোধন করতে গেলে তোমাকে ডেফিনেটলি কি করতে হবে, যেখানে ভুলটা করেছো ওইটাকে ক্যান্সেল করতে হবে বিপরীত ভাবে, অথবা তোমাকে সঠিক যে পক্ষটা লিখার কথা এই পক্ষটা লিখতে হবে। তাহলে আমরা একতরফা ভুলের ক্ষেত্রে খেয়াল করব যে একতরফা ভুল মাস্ট বি কি করতে হবে, দুইটা পক্ষের মধ্যে। মনে রাখবে একতরফা ভুল মানে স্যার একদম কনফার্ম তোমাদের একটা পক্ষ অনিশ্চিত হিসাব হয়ে যাবে, তো আরেকটা পক্ষ যে কোনো ভুল হোক, খেয়াল রাখবা ভুল যেখানে হয় এটাকে আমাদের কি করতে হয়, বিপরীত ভাবে ক্যান্সেল করতে হয়। মনে রাখবা সাচেস তুমি ভুলটা ভুল করে ক্রেডিট লিখে ফেলেছো, তাহলে তোমাকে এটা ক্যান্সেল বা কাটার জন্য কি করতে হবে, ডেবিট করতে হবে। বা কোনো কিছু ডেবিট করে ফেলেছো ভুলে, তাহলে এটাকে ক্রেডিট করতে হবে। মনে রাখবা হিসাব বিজ্ঞানে আমরা ইরেজার ব্যবহার করে কাটতে পারি না, ফ্লুইডও ব্যবহার করতে পারি না, অথবা এরকম দাগ দিয়ে আমরা কেটেও দিতে পারি না। তাহলে এই কাজগুলো যেহেতু করা যায় না, হিসাব বিজ্ঞানে কোনো হিসাবকে ভুল করে ফেললে কাটার নিয়ম কি, ভুল করে যদি আমরা ডেবিট করে ফেলি তাহলে ক্রেডিট করে দিলে এটা সংশোধন হয়ে যাবে, বা ভুল করে ক্রেডিট করে ফেললে সমপরিমাণ টাকা ডেবিট করলে আমাদের এটা সংশোধন হয়ে যাবে। তাহলে আমার ফার্স্ট কাজ, যেখানে আমি ভুলটা তৈরি করেছি সেই ভুলটাকে ক্যান্সেল করে দেওয়া, আর তারপর যেটা সঠিক লেনদেন সেটাকে লিপিবদ্ধ করা। আর একতরফার ক্ষেত্রে ডেফিনেটলি এখানে অপোজিট পক্ষটা অনিশ্চিত হিসাব তৈরি পেয়ে যাবো আমরা। তো এখন যদি জাবেদাটা দেখি, দেখো আমরা খেয়াল করার বিষয় তারা ভুলটা কোথায় করেছে, বেতনকে ক্রেডিট করে ফেলেছে। তো এখন যদি আমরা সঠিক লিখি কি হবে স্যার, বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট হয়ে যাবে। আর টাকার ইফেক্টটা তো আমরা আগের ক্লাসগুলোতে ক্লিয়ার, যেহেতু ভুল পাশে টাকাটাকে নিয়ে এসেছি 10,000 টাকা 10,000 টাকা থাকবে না, সেটা 20,000 টাকা হয়ে যাবে। আর যদি তুমি বুঝতে পারো যে স্যার এটা একতরফা ভুল, তার মানে ডেফিনেটলি তুমি ডেবিট একটা পক্ষ পেয়েছো মানে অপোজিট পক্ষ ক্রেডিটে অনিশ্চিত লিখে দিতে পারবা। আবার তুমি যদি পক্ষটাকে কি পাও, ক্রেডিটে পাও, তাহলে অনিশ্চিত হিসাবটা ডেবিটে লিখে দিতে পারবা।
মনে হয় ভাই অনিশ্চিত হিসাবটা আমাদের ডেবিট এবং ক্রেডিট উভয় হতে পারে। তাহলে অনিশ্চিত হিসাবটা হচ্ছে যেখানে প্রয়োজন সেখানে বসবে। তাহলে আমাদের মনে রাখার বিষয় যে ভুলটা যদি আমরা করি তাহলে ভুলটা কি করব, বিপরীতভাবে ক্যান্সেল করব, অথবা অন্যভাবে বলতে পারি বেতন প্রদান করলে সঠিক লেনদেন হচ্ছে বেতনকে ডেবিট করা, তাই বেতনকে আমরা ডেবিট করলাম, আর অপরদিকে অনিশ্চিত হিসাব আমরা ক্রেডিট করে দিলাম, কারণ এটা একতরফা ভুল। যত একতরফা ভুল সংশোধন করবা নিয়মে একটাই, তোমাকে কি করতে হবে, ভুলটাকে সংশোধন করতে হবে, সঠিকভাবে লিখতে হবে, তারপর অপোজিট পক্ষটা অনিশ্চিত লিখতে হবে। এন্ড ভুলটাকে ক্যান্সেল করতে বা সঠিক করতে গিয়ে যদি আমি ক্রেডিট করি তাহলে আমরা অনিশ্চিত হিসাবকে ডেবিট করব, আর ভুলটাকে সঠিক করতে গিয়ে যদি ডেবিট করি তাহলে আমরা অনিশ্চিত হিসাবকে ক্রেডিট করব। হোপফুলি একতরফা দাখিলাকে আমরা সংশোধন করতে পারবো। এরপর আমরা খেয়াল করব যদি স্যার আমরা দুতরফা ভুলকে সংশোধন করি, তাহলে দেখো দুতরফার ক্ষেত্রে আমরা আরেকটা এন্ট্রি নিচ্ছি, যে ধরো কমন যে জিনিসগুলো পাই, খুবই কমন, এটা এইচএসসির জন্য কমন, অ্যাডমিশন টেস্টের জন্য কমন, যে আমরা যদি বলি যন্ত্রপাতির সংস্থাপন ব্যয়, যেটা আমরা একটা নীতিগত ভুল বলতে পারি, যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় ৬,০০০ টাকা, যা ভুল ক্রমে লেখা হয়েছে। তাহলে এখন যদি খেয়াল করো আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্যার যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় ৬,০০০ টাকা, যা ভুলক্রমে মজুরিতে লিখা হয়েছে। তাহলে খেয়াল করো যন্ত্রপাতির সংস্থাপন, তাহলে যন্ত্রপাতির সংস্থাপন যারা আমাদের লেখার কথা ছিল কোথায়, যন্ত্রপাতিতে, এটা না করে তারা লিখেছে কোথায়, মজুরিতে। তাহলে এরকম যদি একটা হিসাব ভুলক্রমে আরেকটা জায়গায় লিখে ফেলে তাহলে এটাকে আমরা কি বলতে পারি, দুতরফা ভুল। কেননা তারা যন্ত্রপাতির সংস্থাপন ব্যয়টা যন্ত্রপাতিতে লিখে নাই, এটা একটা ভুল, আর তারা মজুরিতে লিখে ফেলেছে, এইটা হচ্ছে আমাদের আরেকটা ভুল। তো এরকম যদি একটা ভুল আরেকটা জায়গায় একটা হিসাব আরেকটা জায়গায় চলে যায়, এরকম দুতরফা ভুলকে আমরা সংশোধন করার ক্ষেত্রে মনে হয় সকল দুতরফা ভুল আমাদের দুইটা স্টেপে সংশোধন করতে হবে। কয়টা স্টেপ, দুইটা স্টেপ, মানে দুইটা ধাপে আমরা সংশোধন করব, দুইটা ধাপে। আর দুইটা ধাপের মধ্যে প্রথম ধাপ মনে রাখবা, এক নম্বর ধাপ কি, আমরা যেখানে ভুল করেছি ভুলকে ক্যান্সেল করা, ভুল কেটে দেওয়া, তাহলে ভুলকে কেটে নেওয়া। ভুলকে কেটে নেওয়ার মেথডটা কি, যে আমি ভুলে যদি স্যার একটু আগে যেটা বললাম ডেবিট করে ফেলি তাহলে সমপরিমাণ টাকা আমি ওই হিসাবে ক্রেডিট করে দিব, ক্রেডিট করলে ডেবিট করে দিব, এই ভুলকে কেটে নেওয়া, এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ। দ্বিতীয় স্টেপের কাজ কি, সঠিক হিসাব লেখা। দুতরফা ভুলের ক্ষেত্রে সঠিক হিসাব লেখা। তাহলে এই দুইটা স্টেপ যদি দুতরফা তুমি মেইনটেইন করো, দুতরফার সকল জায়গাতে তুমি করতে পারবা। তাহলে কি করতে হবে, প্রথম ভুলটাকে কেটে নিতে হবে, দ্বিতীয় হচ্ছে সঠিক হিসাবটা লিখতে হবে। তাহলে দেখো আমরা এই যে দুতরফা ভুলটা আছে এটাকে যদি সংশোধন করি এই নিয়ম অনুযায়ী, ফার্স্ট অফ অল আমরা কি করব, স্যার ভুলটাকে কেটে নিব। তাহলে ভুলটাকে কেটে নিতে গেলে আমরা খেয়াল করি যে তারা ভুলটা কোথায় করেছে, তাহলে বলা হচ্ছে ভুল ক্রমে মজুরিতে লেখা হয়েছে। তাহলে মজুরি আমরা সাধারণভাবে কি জানি, মজুরি হচ্ছে ডেবিট, তার মানে ভুলে লিখেছে মজুরিতে, মানে তারা এটাকে ডেবিট করেছে। তাহলে আমাকে এটা ক্যান্সেল করতে গেলে স্যার কি করতে হবে, সবার আগে মজুরিকে ক্রেডিট করে দিতে হবে। তাহলে আমরা মজুরি হিসাব বলছি ক্রেডিট। এখন তারা যদি ভুলে কোনোটা ক্রেডিট করে ফেলতো তাহলে আমাদের ক্যান্সেল করতে হলে কি হতো, মজুরি হিসাবকে ডেবিট করে দিতাম, বা আমরা যদি বলি বিক্রয় লিখতাম তাহলে বিক্রয়কে ডেবিট করে দিতাম। তাহলে বিপরীত করতে হবে, মানে ক্যান্সেল করার ক্ষেত্রে সবসময় যে মেথডটা আমাদের কি করতে হবে, এই কেটে নেওয়ার ক্ষেত্রে পক্ষটাকে বিপরীত করতে হবে। তাহলে যেহেতু মজুরি ডেবিট তাই মজুরিকে আমরা ক্যান্সেল করতে গেলে ক্রেডিট করছি। তাহলে যে ৬,০০০ টাকা ভুল করেছে তখন আর টাকা দ্বিগুণ হবে না, ৬,০০০ টাকায় বসে যাবে। এরপর যদি খেয়াল করি আমাদের দ্বিতীয় যেটা বলেছি, আমাদের এটা কাজ শেষ, এবার এটা সঠিক হিসাব লেখা। তার মানে সঠিক কি, যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়, সঠিকভাবে আমরা বলতে পারি যন্ত্রপাতি হিসাব ডেবিট হয়, তাই আমরা তখন বলতে পারি যন্ত্রপাতি হিসাব ডেবিট। তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট, তখন আমাদের কাছে ৬,০০০ টাকা। আশা করি এতটুকু বুঝতে কারো সমস্যা নাই। এরপর এখানে আমাদের আরো কিছু জিনিস একটু খেয়াল করতে হবে, যেটা যে সাধারণভাবে স্যার একতরফা ভুলের মধ্যে অনিশ্চিত থাকে, দুতরফা ভুলের মধ্যে অনিশ্চিত হিসাব থাকে না।
কিন্তু খেয়াল করতে হবে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে আমাদের দুতরফা ভুলও অনিশ্চিত হিসাব আসতে পারে। তাহলে কোন কোন বিশেষ ক্ষেত্রে আমরা অনিশ্চিত হিসাব পেয়ে যাব, আমরা এই জিনিসটা একটু দেখবো। তাহলে সাধারণভাবে আমরা একতরফা এবং দুইতরফা আশা করি সবাই সংশোধন করতে পারবা। তাহলে সাধারণভাবে আমরা মনে রাখবো একতরফা ভুলে অনিশ্চিত আসে না, দুইতরফা ভুলে অনিশ্চিত, সরি, একতরফা ভুলে মাসবে অনিশ্চিত হিসাব আসবে আর দুতরফা ভুলে অনিশ্চিত হিসাব আসবে না। কিন্তু কিছু বিশেষ ক্ষেত্র আছে যেখানে দুতরফা ভুলের মধ্যে আমাদের অনিশ্চিত হিসাব চলে আসবে। তো আমরা একটু দেখি যে এখন দেখলাম, দেখো দুতরফা তো অনিশ্চিত ছিল না, একতরফা করেছে অনিশ্চিত আছে, কিন্তু এখন আমরা একটু বিশেষ সিচুয়েশনটা দেখবো যে কোন ক্ষেত্রে আমাদের কাছে একতরফা ভুল হওয়ার, দুতরফা ভুল হওয়ার পর অনিশ্চিত আসে। ধরো আমি যদি আরেকটা লেনদেন নেই, ধরো আমি বললাম যে করিমের কাছ থেকে 2000 টাকা পেয়ে এই লেনদেনটা আমরা দুই ভাবে সলভ করব। এক হচ্ছে এই লেনদেনটা প্রথম অবস্থায় আমরা যেটা দেখব, এই যে ক্রেডিট করা হয়েছে বললে কি হবে, দ্বিতীয়ত আমরা দেখব ক্রেডিটের জায়গায় আমাদের কাছে পরিবর্তন করে ডেবিট করা হয়েছে বললে আমাদের কি হবে। মানে সেম লেনদেনটা আমাদের কাছে দুই ভাবে আসতে পারে। একটা কি বলা হতে পারে যে করিমের কাছ থেকে 2000 টাকা পেয়ে রহিম হিসাবকে ক্রেডিট করা হয়েছে, অথবা আমাদের কাছে বলা হইতে পারে যে করিমের কাছ থেকে 2000 টাকা পেয়ে রহিম হিসাবকে ডেবিট করা হয়েছে। তাহলে আমরা দুই ভাবেই দেখবো এবং দুই ভাবের মধ্যে আমরা একভাবে অনিশ্চিত হিসাবের অস্তিত্ব খুঁজে পাবো, আরেকভাবে অনিশ্চিত হিসাবের অস্তিত্ব খুঁজে পাবো না। তাহলে আমরা যদি দেখি করিমের কাছ থেকে 2000 টাকা পেয়ে, প্রথমত আমাদের যেটা বলা ছিল এটাই মূল প্রশ্নটা দেখি যে করিমের কাছ থেকে 2000 টাকা পেয়ে রহিম হিসাবকে ক্রেডিট করা হয়েছে। তাহলে ফার্স্ট অফ অল খেয়াল করে দেখবা এটা একটা দুতরফা ভুল। তো যেহেতু এটা একটা দুতরফা ভুল, আমরা কিভাবে করব, ফার্স্ট অফ অল ভুলটাকে কেটে দিব। তাহলে আমরা দেখি ভুলটা কোথায় করা হয়েছে, রহিম হিসাবের মধ্যে, কেননা রহিম হিসাবের কোনো অস্তিত্ব এখানে ছিল না, ভুল করে আমরা রহিমকে আনলাম। তাহলে রহিমকে যদি আমরা ক্যান্সেল করতে যাই স্যার তাহলে কি বলবো, এখানে আমরা বলতে পারবো রহিম হিসাব ডেবিট। যেহেতু ভুল করে রহিমকে ক্রেডিট করে দিয়েছিলাম প্রথম অবস্থায়, তাহলে রহিমকে কি করে দিতে হবে, রহিম হিসাব ডেবিট করে দিতে হবে। তাহলে আমরা বলতে পারি রহিম হিসাব ডেবিট, আমাদের কাছে টাকার পরিমাণ হচ্ছে 2000। তাহলে দেখো ভুলকে ক্যান্সেল করলাম। আর এখন আমার খেয়াল করার বিষয় কি, টাকাটা পেয়েছিলাম করিমের কাছ থেকে, তাহলে আমরা করিম হিসাবকে ক্রেডিট করে দিব। যেহেতু আমরা জানি যার কাছ থেকে টাকা পাবো সে আমার জন্য দেনাদার, সো দেনাদার আমাদের টাকা দিলে দেনাদার কমে যাবে, সম্পদ হ্রাস পাওয়ার কারণে দেনাদার করিমকে আমরা বলছি ক্রেডিট। তাহলে আমাদের প্রথম যেটা ছিল যে করিমের কাছ থেকে 2000 টাকা পেয়ে রহিম হিসাবকে ক্রেডিট করা হয়েছে, এটা সঠিক যাবে না, কি বলতে পারি, রহিম হিসাব ডেবিট, করিম হিসাব ক্রেডিট। কারণ আমরা রহিমকে ভুল করেছিলাম তাই রহিমকে ক্যান্সেল করলাম, আর সঠিক লেখার কথা করিম তাই করিমকে ক্রেডিট করলাম। এখন দেখো আমাদের কাছে যদি ক্রেডিট না বলে কি বলা হতো, ডেবিট বলা হতো। তার মানে আমরা ওই ডেবিট বললে তখন একটু জাবেদাটা বোঝার চেষ্টা করি। ধরো আমাদের কাছে ডেবিট সিচুয়েশন হইলে, তাহলে ডেবিট সিচুয়েশনের জাবেদাটা কি হয়, তাহলে ডেবিট সিচুয়েশনে জাবেদা যদি বলি আমরা সিমিলার ভাবে যদি খেয়াল করি, দেখো ক্রেডিটের জায়গায় ডেবিট, তাহলে এখন রহিমকে যদি ভুলে ডেবিট করা হয় তাহলে দেখো রহিমকে ভুলে ডেবিট করলে রহিমকে কি করতে হবে, ক্যান্সেল করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি যে স্যার রহিম হিসাব, এখন আমাদের কাছে কি হয়ে যাবে, ডেবিটের পরিবর্তে ক্রেডিট হয়ে যাবে। রহিম হিসাব ক্রেডিট হয়ে যাবে আমাদের কাছে এখন 2000। যেহেতু রহিমে আমি এখন আর ডেবিট করে নাই স্যার, বলে কি করেছি, সরি ক্রেডিট করে নাই, বলে ডেবিট করেছি, তাই ক্যান্সেল করতে গেলে আমাকে ক্রেডিট করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল ক্যান্সেল করলাম। দ্বিতীয়ত কাজ আমরা জানি কি করতে হবে, সঠিক লিখনটা লিখতে হবে। তো যেহেতু করিমের কাছ থেকে টাকা পেয়েছি, করিম নামক দেনাদার আমার হ্রাস পাবে, সো করিমকে আমরা কি করে দিব, ক্রেডিট করে দিব। তাহলে বলতে পারি করিম হিসাব স্যার ক্রেডিট 2000। তাহলে এখন দেখো নিয়ম অনুযায়ী কি করলাম, স্যার কেটে দিলাম এবং সঠিক লিখলাম।
উভয় ক্ষেত্রে আমরা দুইটাকে কি পাচ্ছি, ক্রেডিট পেয়ে যাচ্ছি। তাইলে দুতরফা দাখিলা প্রশ্নগুলোতে এমন কোন সিচুয়েশন আমাদের কাছে তৈরি হতে পারে যখন আমাদের কাছে হয় দুইটাই কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে, না হয় দুইটাই ডেবিট হয়ে যাবে। এরকম যদি দুইটাই ডেবিট বা দুইটাই ক্রেডিট হয়ে যায় তখন আমাদের অপোজিট পক্ষে অনিশ্চিত হিসাবের অস্তিত্ব চলে আসে। তাই তখন আমরা অনিশ্চিত হিসাবের অস্তিত্ব পেয়ে যাব। আর ওই অবস্থায় তখন আমরা যদি ডেবিট পক্ষে খালি থাকে তাহলে ডেবিট পক্ষে অনিশ্চিত হিসাব বলবো, আর যদি আমাদের কাছে ক্রেডিট পক্ষের প্রয়োজন হয় তখন আমরা ক্রেডিট পক্ষে অনিশ্চিত হিসাব বলবো। তো যেহেতু আমাদের দুইটাই ক্রেডিট হয়ে গেছে সো আমরা অনিশ্চিত হিসাব বলবো ডেবিট এবং দুইটার যোগফল, তার মানে 4000 টাকা। এবং এটা যদি আমরা সংশোধনী দাখিলা দেখি তাহলে কি বলতে পারবো, অনিশ্চিত হিসাব ডেবিট 4000, রহিম ক্রেডিট 2000, করিম ক্রেডিট 2000। আশা করি এতটুকু হোপফুলি সবাই তোমরা ক্লিয়ার। দেখি তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। তাহলে আমাদের আগে যে প্রশ্নগুলো ছিল বীমা ব্যয় ডেবিট এতটুকু ঠিক আছে, বুঝলাম। বেতন ডেবিট 20000, অনিশ্চিত ক্রেডিট 20000 সম্পূর্ণ সঠিক। তারপর যন্ত্রপাতি ডেবিট, মজুরি ক্রেডিট এটাও সঠিক। তাহলে আশা করছি তোমরা ভালো রেসপন্স করতে পারছো। থ্যাংক ইউ সবাইকে, তোমরা যথেষ্ট বুঝতে পারছো। তাহলে আমরা এতটুকু বলতে পারি যে তাহলে আমাদের কি ভুল সংশোধনী দাখিলা ইতোমধ্যে সবার ক্লিয়ার, আর এই ক্লাস করার পর তো আরো ক্লিয়ার যে আমরা এরপর আর ভুল নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। উদ্যমে জাগো তুমি, উদ্যমে হবে জয়, ওমর স্যারের হাত ধরে কাটবে সব ভয়। হিসাব বিজ্ঞানের জটিল অঙ্ক হবে এবার জল, উদ্যম কোচিং সেন্টারে চলো সাজাই সফলতার দল।